সরকারের কর্মকাণ্ড নিয়ে কথা হচ্ছিল যে গত এই কয় মাসে 5 মাসের বেশি সময় নিয়ে যে নির্বাচন করার যে একটি সক্ষমতা বা সবকিছু নিয়ন্ত্রণ নেওয়া, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, আপনার কি মনে হয় যে সব জায়গায় সরকার তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে? বিশেষ করে 53 বছরেই জঞ্জাল, বিশেষ করে বেশি জঞ্জাল শুরু হয়েছে এই 16 বছরে আওয়ামী দুঃশাসনের আমলে। এই 16 বছরের জঞ্জাল তো আপনি 5 মাসে শেষ করা যাবে না। মাত্র 5 মাস আসলো, সমস্ত রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী দুঃশাসন, আওয়ামী দালাল, হ্যাঁ, দুর্নীতিবাজার সব বসে আছে। ব্যাংক, বিমা, সচিবালয়, সেক্রেটারি, এসপি, ডিসি থেকে শুরু করে সব জায়গায় এগুলো কিন্তু বসে আছে। কিন্তু এই সরকারের সাফল্য যে জায়গায়, সেটা হলো এই সরকারের কোনো উপদেষ্টাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আসে নাই। দ্বিতীয় নম্বর যেটা হলো, বাংলাদেশের রেমিটেন্সটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, রেমিটেন্স কমে নাই। আন্তর্জাতিক সম্পর্ক গভীর হচ্ছে। অনেকে মনে করছিল যে নতুন একটা দেশ, ভারতের মতো এত বড় একটা আমাদের বুদ্ধে অবস্থান নেওয়া একটা দেশ, তারা যেন কী করে ফেলায়। এইটা কিন্তু ভারত করতে পারে নাই। আর আন্তর্জাতিক মহলে কিন্তু আন্তর্জাতিক সাহায্য, সহযোগিতা, সম্পর্ক এটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে আমাদের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা সবসময় সব আমলেই হয়। কোনো সরকার যায় না যে সরকারের বুদ্ধে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করার জন্য আন্দোলন সংগ্রাম করতে না হয়েছে। কেউ সারের বৃদ্ধি, কেউ ঔষধ বৃদ্ধি, কেউ খাবার বৃদ্ধি। আর মৌসুমি যে আপনার শস্যগুলো উৎপাদন হয়, ডাল মৌসুমে, ওখানে কিন্তু দাম বৃদ্ধি পায়। পেঁয়াজের দাম 100 টাকা, 110 টাকা, 20 টাকা ছিল, এখন 40 টাকা, 30 টাকায়, 20 টাকা নেমে এসেছে। এটা কোনো ব্যাপার না, সাময়িক। কিন্তু আমরা সবচেয়ে বেশি লাভবান যেটা হলো, আজকে স্বাধীনভাবে যে আপনার এখানে কথা বলতে পারছি। এই সুযোগটা তো এই সরকার দিয়েছে। আমরা এখানে তো কথা বলতে ভয় পেতাম, ঠিকমতো কথা বলা যাইতো না, সরকারের মধ্যে কিছু দুঃশাসন, দুর্নীতির মধ্যে কথা বলা যাইতো না। এই কাজটা কিন্তু এই সরকার করেছে, স্বচ্ছতা আনার চেষ্টা করেছে। দুর্নীতি কমিশনকে নূতনভাবে ঢেলে সাজানো হচ্ছে, আমরা দেখতেছি। 5 মাস আর কতটুকু হবে, অনেকগুলোই তো করেছেন তারা। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক থেকে শুরু করে অনেকগুলো করেছে, শিক্ষা সংস্কার থেকে শুরু করে অনেক কিছু করেছেন। কাজে এই দিক থেকে আমি বলবো, এই সরকার তুলনামূলকভাবে বিগত দিনের যে সরকার ছিল তাদের তুলনায় এই অল্প সময়ের মধ্যে তারা দেশ গঠনে, দেশ শাসনে, দেশ উন্নয়নে তারা অনেক ভালো ভূমিকা রাখতেছে। দু একটা ক্ষেত্রে তাদের কিছু ত্রুটি থাকতেই তো পারে, যখন মনে করেন উপদেষ্টা নিয়োগের ব্যাপারে কিছু আছে, তাদের কিছু অক্ষমতা আছে, কিছু বিতর্ক আছে, এই সব ব্যাপারে কিছু থাকতেই তো পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তারা কিন্তু দেশ শাসনে, দেশ উন্নয়নে, দেশ গঠনে, সংস্কার আনয়নে তারা অনেক ভালো ভালো কাজ করছেন। এইটা আমরা বিশ্বাস করি এবং আমরা চাই যে একটা ভালো সংস্কার করে ন্যূনতম সময়ের মধ্যে নির্বাচন, এটা আমরা চাই। আরেকটা কথা মনে রাখা দরকার, আজকের যদি রাজনীতিকে আপনি দুর্নীতিমুক্ত করতে না পারেন, অনেক দল আছে যে চাঁদাবাজ ছাড়া আপনি কোনো কর্মী পাবেন না। চাঁদাবাজ করার সুযোগ না দিলে কোনো কর্মী আপনার দল থাকবে না। দুর্নীতিবাজের যদি কোনো আপনি সুযোগ না দেন, কোনো নেতা আপনি পাবেন না। যত বড় নেতা তত বড় চোরে দেশে। এইটা হলো রাজনীতির সংস্কৃতি। এই সংস্কৃতি থেকে পুরোপুরি মুক্ত হতে না পারলে এই রাজনীতি করে গতানুগতিক বস্তা বসা রাজনীতি, এই দেশ ও জাতির মানবতার কোনো মুক্তি আসতে পারে না। আর এই গতানুগতিক নির্বাচন, আপনি নির্বাচন করলেন, লোকটা হলো একটা কাল্পনিক লোক, একটা দুর্নীতিবাদ লোক, তাকে আপনার নির্বাচনে আবার নির্বাচিত করে তাকে আবার রিফ্রেশ করে দিলেন, এই নির্বাচনের কোনো অর্থ হয় না। কাজে নির্বাচন হইতে হবে কল্যাণমূলক, জনগণের প্রতিফলন করতে হবে। দুর্নীতিবাজ যাতে নির্বাচনে আসতে না পারে, সন্ত্রাসী আসতে না পারে, টাকা পয়সা যাতে নির্বাচনে আসতে না পারে, এই জন্য পুরাপুরি নির্বাচনী সংস্কার আমরা চাই। এইটা আমরা লিখিত দিয়েছি সিএসির কাছে। উনি একজন ভালো লোক, আশা করি। সংস্কার নিয়ে যে একটি কথা আছে, যে সংস্কার আসলে কে করবে, পুরো সংস্কারটা আসলে কে করবে? নির্বাচিত সরকার করবে না এই অন্তর্বর্তীকালীন সরকার? নির্বাচিত সরকার তো তার ম্যানিফেস্টোে যেটা ইশতেহার দিয়েছেন এইটা উনি করবেন। কিন্তু এই সরকার যতগুলো ক্ষেত্রে চিহ্নিত করেছেন যে এই সব ক্ষেত্রে সংস্কার হওয়া দরকার, তা না হলে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া কঠিন। আর নির্বাচন হলেও পরবর্তী সরকার যারা ক্ষমতা আসবে তারা কার্যকর কিছু করতে পারবে না। এই জন্যে এই সরকার যে সংস্কার, হ্যাঁ, এই সংস্কারের কথা এই সরকার যেগুলো বলছে সেটা সরকার করবে। আর নির্বাচনী ইশতেহারে ঘোষণা করার যে দলগুলি আছে তারা তাদের ইশতেহার মোতাবেক তার সংস্কার করবে। এই জন্যে আমরা চাই যে দেশটা দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদক মুক্ত, মাফিয়া মুক্ত, এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এই জন্যই আমরা জাতীয় ঐক্য চাই। বিএনপি সহ যারা সমস্ত দল যারা এই দুঃশাসনের বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, আমাদের আমির পীর সাহেব চরমনাই উনি আহ্বান জানিয়েছেন যে বিএনপি সহ যতগুলো দল আছে সম্মিলিতভাবে এই ফেসিবাদ যেন আর মাথা ছাড়া দিতে না পারে। আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদের দালালরা যাতে আর ক্ষমতা আসতে না পারে, এই জন্য আমরা ঐক্যবদ্ধ। এই কথাগুলোই কিন্তু বিএনপির সাথে আমরা ঐক্যমধ্যে বসেছি এবং আমরা সাইন করেছি, যৌথ সাইন করেছি।
জি। সেখানে ইনশাআল্লাহ। অধ্যাপক আলী আশরাফ আকন, হাতে সময় নেই, আজ আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মীর শরাফত আলী সপু, সপু ভাই আলোচনা শেষ করব। আপনাকে একদম শেষ মিনিটে এক সময় দিতে চাচ্ছি, 1 মিনিট দেন। যে 1 মিনিটের জন্য যে সংস্কার নিয়ে যে আলোচনা চলছে সেটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্য দিয়ে এক সময় আসলে বিএনপি থেকে বলা হচ্ছে যে 31 দফার বাইরে আর কোনো সংস্কার প্রয়োজন নাই। আসলেই কি আর কোনো সংস্কার প্রয়োজন নেই? 31 আপনি দেখুন, 31 দফার মধ্যে বরং সব কিছু চলে আসছে এখানে। সব কিছু 31 দফাটা আপনি দেখছেন কিনা আমি জানি না, তো আমি যে নিয়ে আসতে পরে আপনি দেখতে আমার গাড়িতে আছে, এখানের মধ্যে যা যা দরকার সব কিছু দেওয়া হচ্ছে। আর দেখুন যে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। এই সরকারেরও বা কতদিন আছেন, এরা কতদিনই করবেন, ওনারা যদি স্টার্ট করে দিয়ে যান, তারপরে বাকি সংস্কারগুলো। হ্যাঁ, এখানে কিছু কথা আছে যেটা নাকি আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করেন না, এখানে যদি সব দল মিলে এবং এই যে প্রধান উপদেষ্টা মিলে ওরা যারা বসে সব দলের থেকে একটা মানে কি বলে লিখিত নেয়, লিখিত নেয় যে ঠিক আছে আমরা যারা আসবে ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা এই জিনিসগুলোকে করবে। যেটা 91 সালে আমাদের সরকার যখন তখন হয়েছিল, কিন্তু তখনকার এই কথা রাখেনি না, সে হয়নি, আমি এই যে উপরে একটা কথা বলতে চাই। এইগুলো হয়নি। কিন্তু সেই জিনিসগুলো যদি আমরা যদি এখন সবাই মিলে সবাই যদি একটা ইয়ের মধ্যে লিখিত দেয় যে ঠিক আছে আমরা যেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, জনগণ যাকে ভোট দেবে সেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, আসার পরে যে সংস্কারগুলি অবশ্যই হওয়া উচিত ভাই। কারণ সংস্কার না ছাড়া তো আপনি কোনো কিছু করবেন না। কারণ আমাদের মন মানসিকতা মেন সংস্কার। আমি তো আগে পূর্বে বললাম আমাদের মন মানসিকতাগুলো চেঞ্জ করতে হবে, আমাদের এক হতে হবে, আমাদের মেন্টাল রাখতে হবে। আমাদের দেশটাকে কোথায় নিয়ে গেছে, আমি তো এই কথাই বললাম যে আজকে দেশটা কোথায় চলে গেছে, এই দেশটাকে সামনে নিয়ে উঠাইতে হবে। আমরা বয়স হয়েছে, আমাদের তো কম বয়স হয়নি, বয়স আমরা আল্লাহ কয়দিন আর মানুষ হায়াত দিচ্ছে চলে যাবো, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন তাদের জন্য যদি কিছু করে যেতে পারি তাহলে জাতি তো আমাদের ক্ষমা করবে না। আমাদের রাজনীতি বয়স 37-38 বছর রাজনীতি বয়স হয়ে গেছে, আমরা আর কদিন বাদ মানুষ আলোচনা শেষ করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দফা ওনারা 31 দফা দিয়েছে, সেই দফা যদি ঘোষণা করে, কিন্তু আমি সেই ওনাদের মিটিংয়ে ছিলাম, ওই যে হোটেল কি কয় লেকশরে, হ্যাঁ লেকশরে, ওখানে ছিলাম। ওখানে কিন্তু কিছু কথাও উঠেছে এই 31 দফা নিয়ে। যাই হোক, দফা তো এদেশে দেওয়া খুব সহজ, কারণ ওনারা তো শেখ মুজিব 6 দফা দিয়েছিল, ছাত্ররা 11 দফা দিয়েছিল, ওনারা আবার কি 18 দফা 19 দফা দিয়েছিল, এরশাদ আবার 18 দফা দিয়েছিল। এই দফা দিয়েছে না, দফার গ্যারান্টি ক্লজ যদি না থাকে, এই দফা বাস্তবায়ন, এই জন্য আমরা বলছি একটা রাজনৈতিক সাংবিধানিক কমিশন গঠন করা। যে উনি ইশতেহারে যে ঘোষণা করেছেন, সেই ঘোষণাবলী যদি উনি 3 মাস পর মনিটরিং করা হবে, উনি ইশতেহারে কতটুকু পালন করলো, যদি 3 মাসে ঠিকমতো যে ভাবে তার ভাগে পরে না করলে পরে 6 মাসে একটা তাকে আলটিমেটাম দিয়ে সেই দলকে ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য আলটিমেটাম দেওয়া।